দেখবেন তারা কত অসহায় অবস্থায়। ৮,০০০ টাকা, ২৫০ টাকা। আমার এখানে আমার কিন্তু বিদ্যুৎ বিল, আমার পানির বিল দিতে হচ্ছে, আমাকে গ্যাসের বিল দিতে হচ্ছে। এটার মধ্যে আমার বাচ্চার যে শিক্ষা ভাতা দিচ্ছে সে অপ্রতুল। আপনি একটা বেসরকারি, সবাই তো সরকারি ইয়েতে চান্স পায় না, দেখা যাচ্ছে বেসরকারি ইয়েতে পড়াতে গেলে আপনার প্রতি মাসে তার পিছনে ১৫০০ থেকে ২,০০০ টাকা তার বেতনই দিতে হচ্ছে, তাকে আনা নেওয়া একটা ব্যয় হচ্ছে। সেক্ষেত্রে এই বিষয়গুলোকে ভেবে দেখতে হবে সরকারকে, যে আমাদের যদি আশিক ভাই আমরা যদি প্রথমেই চলে যাই যে সরাসরি আলোচনায়, দীর্ঘ ১১ বছর পর পে কমিশন গঠন এবং এরপরে অনলাইন থেকে মতামত নেওয়া থেকে শুরু করে প্রায় ৩ শতাধিক অ্যাসোসিয়েশন এবং সমিতির সঙ্গে বৈঠক করলো কমিশন। সার্বিকভাবে কমিশন গঠন হওয়ার পর থেকে এখন পর্যন্ত যে কার্যক্রম চালিয়েছে এগুলোকে কিভাবে দেখছেন? ধন্যবাদ, সুন্দর একটি প্রশ্ন করেছেন। আপনার যে প্রশ্নটি, সে প্রশ্নটি আসলে খুবই চমৎকার প্রশ্ন। দীর্ঘ প্রত্যাশিত ১১ বছরের পর এই বর্তমান সরকার, আমরা যারা কর্মচারী সংগঠনের নেতৃত্ব দিয়েছি, আমরা ১৯ সাল থেকে, এর আগে থেকেও আমরা একটা পে স্কেল গঠন করার জন্য কিন্তু বহু পূর্বে থেকেই আমরা বিভিন্ন মানববন্ধন, সভা, সেমিনার এগুলো করে আসছি। দাবি ছিল। সেই পরিপ্রেক্ষিতে বর্তমান সরকারও ভেবে দেখেছে যে আসলে এটা অমানবিক। ১১ বছর পর ধরে ৫ বছর পর পর বেতন হওয়ার কথা, সেখানে ১১ বছর হয়ে গেল। এবং আমাদের যে আন্দোলন, বিষয়গুলো আপনি ইতিমধ্যে জানবেন যে আমরা ফেব্রুয়ারিতে একটি যমুনা অভিমুখে পদযাত্রা করেছিলাম, সেখানে পুলিশের কমিশনের কার্যক্রম নিয়ে আপনাদের অবস্থান। কমিশনের কার্যক্রম নিয়ে আমি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট প্রকাশ করব। এই জন্যই বর্তমান পে কমিশন যদি কাজ না করতো তাহলে এতগুলো এই যে জরিপ এবং অ্যাসোসিয়েশন এবং সমিতির নেতৃবৃন্দের মত বিনিময় ডাকতো না। এটা একটা খুবই ইতিহাসমূলক বা স্মরণীয় একটি ঘটনা। বিগত পে কমিশন যে গঠন হয়েছিল সেখানে কিন্তু এরকমভাবে মতামত নেওয়া হয় নাই, যার কারণে আমি তাদের যে কার্যক্রমকে পজিটিভ হিসাবেই নিচ্ছি। আচ্ছা আচ্ছা, তো আমরা দেখেছি আপনারা প্রস্তাবনা দিয়েছেন কমিশনের, সর্বনিম্ন বেতন, শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা এগুলো বৃদ্ধি এবং 1:4 আপনারা চেয়েছেন। যুক্তিকতাগুলো আসলে কি? আসলে যুক্তিকতাটা হলো, দেখেন ২০১৩ সালের বাজার দরে নির্ণয় করে কিন্তু ২০১৫ পে স্কেলটি হয়েছিল। সেখানকার সে সময়ের যে প্রেক্ষাপটের যে বেতন বাড়ানো ৮,২৫০ টাকা সর্বনিম্ন গ্রেডে, সেখানের বাজার দর উল্লেখ অনুযায়ী যে ১১ বছরের যে গ্যাপ, প্রত্যেকটি জিনিসের যে ৪ ডবল ৩ ডবল দাম বেড়ে গিয়েছে। সেক্ষেত্রে আমাদের যেহেতু মাঝখানে ২০২০ সালে একটি পে স্কেল হওয়ার কথা থাকলেও সেটা আমরা পাই নাই, তাহলে সেটার ক্ষতিপূরণ স্বরূপ আর বর্তমান ২৫ মিলে, এই ১১-১০ মিলিয়ে দুটা পে স্কেলের সমমান অনুযায়ী যদি আমি আপনাকে বলি, তাহলে দেখা যাচ্ছে ২০ সালে এসে আমার বেতনটি ৮,২৫০ টাকা থেকে আপনার ১৭,০০০ বা ১৬,০০০ টাকায় হতো। সেই প্রেক্ষিতে আমাদের ২৫ সালে এসে যদি আপনি এই বর্তমান বাজার দ্রব্য এবং বিভিন্ন যে জিনিসপত্র, পোশাক আদি, এমনি এভরিথিং সব মিলিয়ে আপনার এই ৩২ থেকে ৩৩ হাজার টাকা আসতো, সেক্ষেত্রে আমরা ৩৫,০০০ টাকা 1:4 দাবি করেছি, আমরা এই প্রস্তাবটা দিয়েছি। 1:4 কি আসলে বাস্তবতার নিরিখে এখন বিষয় হলো যে আমরা চাইলেই তো সব পাবো না, কিন্তু আমরা আমাদের যে প্রাকৃতিক যে বর্তমান সিচুয়েশন, সেই সিচুয়েশন অনুযায়ী আমাদের এটাই আসলে প্রাপ্য। ৬ সদস্যের পরিবারে আপনি যদি আমি বলি, একজন রুগীর, হসপিটালের রুগীর প্রতিদিনের পার ডের জরিপে আপনি দেখেন, জরিপ করে তার প্রতিদিন কত টাকা খরচ হচ্ছে। আপনি জেলখানার কয়েদির দিকে যান, সেখানেও আপনি, এবং গ্রাম অঞ্চলের, প্রত্যন্ত অঞ্চলের একটি বাজারের হোটেলে আপনি ৩ বেলা খেয়ে দেখেন আপনার কত টাকা বিল আসে। সেই অনুযায়ী কিন্তু আমরা খারাপ আশা করি না। আবার দেখা যাচ্ছে বলা হয়েছে যে আমাদের বর্তমান সরকার বলছেন যে বিভিন্ন দেশের সাথে সমন্বয় করে, বিশেষ করে ভারতের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে সমন্বয় করবে। বর্তমান ভারতের পে কমিশন, ৮ম পে কমিশন কিন্তু গঠন হতে যাচ্ছে। সেখানে বর্তমান তাদের যে বেতন, সেখানে ১৮,০০০ রুপি, কিন্তু এনডিটিভি বিভিন্ন জরিপে আমরা দেখছি যে ৮ম বেতন কাঠামোতে তারা মিনিমাম ৩০ থেকে ৩২,০০০ টাকা তাদের রুপি হবে। সেই অনুযায়ী তাদের বেতন কিন্তু বাংলাদেশের তুলনায় অনেক। 1:4 নিয়ে যদি আপনাকে বলি, ভারতের কিন্তু 10+ হলেও তাদের কিন্তু একটা স্তর রেখেছে। এখানে 1:4টা আসলে বাস্তবায়ন করা বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভব কিনা? বাংলাদেশের
প্রেক্ষাপটে সরকার ইচ্ছা করলে করতে পারে, তবে এখানে বিষয় আছে, সরকারের কিছু বিষয় দেখতে হবে, এখানে নজরদারি বাড়াতে হবে। কারণ দেখা যাচ্ছে উছিলা যে সরকারি চাকরিজীবীদের বেতন বেড়েছে, এই উছিলায় দেখা যাচ্ছে অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীরা বিভিন্ন জিনিসের দাম কিন্তু সেটা বাড়িয়ে দেয়। অন্যদিকে অন্য আলোচনা হতে পারে। আপনারা গ্রেড সংখ্যাও কমানোর কথা বলেছেন, জি 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 10টি করার কথা বলেছেন, তো এর মাধ্যমে আপনারা আসলে কি চাচ্ছেন? এখানে 10টি গ্রেডের বিষয়টা হলো, দেখেন 11 থেকে আমি যদি নিচের দিকে দেখাই যে 20 গ্রেডের পর 19 গ্রেডের পার্থক্য 250 টাকা, তারপরের গ্রেড হলো আপনার 8,750 টাকা। এই যে দূরত্বগুলো খুব কম, দূরত্বগুলো ধাপগুলো কম। আবার দেখেন আপনার 10ম গ্রেডের পার্থক্য 9ম গ্রেডের সাথে 6,000, আর আমার নিম্ন এক কর্মচারীর 250 টাকা। তো এতগুলো গ্রেড মানে থাকার চেয়ে কম গ্রেড থাকলে কর্মচারীদের একটু সুবিধা হয় এবং সে একটু লাভবান হয়। সেক্ষেত্রে কর্মকর্তাদের যেমন 8ম গ্রেডের এটার কোনো প্রয়োজনই নাই, 23,000, 9ম গ্রেডের 22,000, 8ম গ্রেডের হলো 1,000 ডিফারেন্স, অথচ 7ম গ্রেডে যায় 29,000। তাহলে এই যে গ্যাপ, 8ম গ্রেডের কোনো প্রয়োজনই ছিল না। আমার মতে হলো 7ম আর 6ষ্ঠ এক করে মানে 1 থেকে 10 গ্রেড এটাকে 5টা করে, এবং 11 থেকে 20 গ্রেড এটা 5টা করে, 10টা গ্রেড যা একসময় ছিল। কমিশনের সঙ্গে তো আপনারা আলোচনা করেছি। কমিশন আলাপে যেটা বলেছে যে এবারের, এবং আমরা বিভিন্ন নিউজে এবং আপনার ডেলি ক্যাম্পাস কিন্তু খুবই চমৎকার আপডেট দিয়ে থাকে কর্মচারীদের, বর্তমান পপুলার একটি সংবাদ পত্রিকা হিসেবে ইতিপূর্বে আমরা আমাদের কাছে হয়েছে, মানে ভালো একটা দিক। সেখানে আপনার পে কমিশন এবং পত্রিকার বিভিন্ন ইয়ার থেকে জানতে পেরেছি যে গেট সংখ্যা এখন কমবে, সেটা 12টি 10টি যেটাই হোক, তবে বর্তমান সরকার এই 20টি গেটকে একটা শ্রেণী করবে। আচ্ছা আচ্ছা, যদি আপনাদের ন্যূনতম বেতন যে প্রস্তাবনাগুলো কমিশনে এসেছে অধিকাংশই 30,000-এর বেশি, যদি 30,000-এর বেশি করা হয় সেক্ষেত্রে অন্যান্য ভাতা সুযোগ সুবিধা দিয়ে 50,000-এর বেশি হয়ে যাবে, একজন কর্মচারী বেতন পাবে। আপনার কি মনে হয় যে বাজারে এর প্রভাব পড়তে পারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে? বাজারের প্রভাবটা আমি যদি পিছনে যাই একটু, 2015 সালের পে স্কেল যখন আপনার ডিক্লার হয়েছে, সে সময় কিন্তু 2015 সালের পরে কিন্তু দ্রব্যমূল্যের বাজারে কিন্তু সেভাবে প্রভাব পড়ে নাই, এটা নিয়ন্ত্রণেই ছিল। দ্রব্যমূল্যের পে স্কেলের সাথে দ্রব্যমূল্যের এটা তফাৎ থাকে না তেমন। তবে আমি যে একটি কথা পূর্বেই বললাম যে এই উসিলা ধরে কিছু সিন্ডিকেট অসাধু ব্যবসায়ী তারা তাদের মুনাফা করার জন্য এই বাড়িয়ে দেয়। বিশেষ করে ঢাকায় যারা আমরা কর্মরত আছি, বাড়িওয়ালারা তো আপনার মারাত্মক একটা নিয়ে বসে থাকবে, সুযোগ নিয়ে বসে থাকবে যে বেতন বেড়েছে। আপনার মনে হয় যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ, তবে তদারকি করতে হবে, বাজার নিয়ন্ত্রণ করতে হবে। আবার আরেকটি আপনার সাথে যোগ করি যে দ্রব্যমূল্য বিষয়টা যদি আসে, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে সরকারের কর্মচারীদের অন্যান্য যে আপনার বাহিনী বা সদস্যদের মতো যে রেশন ব্যবস্থা, এই রেশন ব্যবস্থার প্রবর্তন যদি করা যায় তাহলে দ্রব্যমূল্য অনেকাংশেই নিয়ন্ত্রণ করা সম্ভব। আপনি সরকারি কর্মচারীদের রেশন দিচ্ছেন, এর প্রভাব কি আসলে বাজারে পড়বে? সেভাবে পড়বে না, কারণ একটা নিয়মের মধ্যে থাকবে, সে তার নিয়মের মধ্যে থাকবে, এবং আপনার যে খাবারটা আমরা যে দিবে সরকার, সেটা তো একটা পরিমাণ অনুযায়ী দিবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, আমার ডাল, তেল, আটা, চাউল, এগুলো দিলে দেখা যাচ্ছে আমাদের বাজারের প্রভাবটা একটু কম পড়বে। এবং সেটার ক্ষেত্রে সরকারের এখানে টাস্ক ফোর্স গঠন করে ভোক্তা অধিকার এভাবে নিয়ন্ত্রণ করতে হবে, আলাদা একটা চোখ রাখতে হবে এই বিষয়ে। যদি আমরা দেখি যে সর্বনিম্ন বেতন 30 হয় এবং 50,000-এর কাছাকাছি চলে যায়, সেক্ষেত্রে বেসরকারি খাতে ন্যূনতম বেতন কত হওয়া উচিত বলে মনে করেন? খুব চমৎকার প্রশ্ন। আসলে সবারই ভাগ্যের পরিবর্তন হওয়া উচিত। সরকারি চাকরিজীবী বলে যে তাদের হবে, বেসরকারি হবে না, এটা ভুল। আপনি বর্তমান বেসরকারি কিছু খাত আছে যা সরকারি খাতের চেয়ে অনেক বেশি। আমি যদি গার্মেন্টস সেক্টরে যাই, তাদের বেতনটা দেখেন 18,000 টাকা প্লাস, অথচ তারা ডিউটি করে, তারা পরিশ্রম করে। সেক্ষেত্রে আমি মনে করি যে গার্মেন্টস সেক্টরের যে মালিক পক্ষ আছে, তারা শুধু গার্মেন্টসের যে কাঠামোগুলো উন্নত করে এবং আরও ভালো মান করে বিদেশের বাজারে যদি আরও রেমিটেন্স আনা যায়, সেক্ষেত্রে তারাও কিন্তু তাদের
কর্মচারীদের বেতন বাড়িয়ে দিতে পারেন, এটা ঠিক আছে। তবে তাদেরও বেতন বাড়ানো উচিত। আমাদের 11 বছর ধরে বেতন বাড়েনি, কিন্তু তারা কিন্তু তাদের বেতন বেড়েছে। ন্যূনতম বেতনের একটা বিধি কি করে দেওয়া উচিত বেসরকারি ক্ষেত্রে? বেসরকারি খাতকে নতুন করে আপনার কিছুদিন আগে আপনার ডেলি ক্যাম্পাসের মাধ্যমে আমরা আমাদের অবগত হয়েছি যে একটা পে কমিশন বেসরকারি খাতকেও দেখার জন্য মানে একটা নিয়ম করা। এটা হলো পরিকল্পনায় আছে বা চিন্তা ভাবনা আছে। হ্যাঁ, এটা করলে একটু ভালো হয় যদি প্রাইভেট সেক্টর থেকে কোনো এটা করলে একটা নিয়মের মধ্যে যদি থাকে তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না, একটা নিয়মের মধ্যেই থাকবে। গতানুগতিক বেসরকারি খাতেরও বেতন বাড়ানো উচিত বলে মনে করি।